হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার। তোমাদের দেখতেই পাচ্ছ থাম্বনেলে আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি। হাইকোর্ট এলডি এর মেন্সের পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি করবে না কোর্ট, এটুকু আমরা আশা করতে পারি। বিগত বছরের অভিজ্ঞতা থেকে, বিগত যতবার পরীক্ষা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমরা এটাই বলতে পারি। এবং লাস্ট যে প্রিলিমস পরীক্ষা হলো সেটা দেখেও আমরা বুঝতে পেরেছি যে পরীক্ষা কিন্তু খুব দেরি করে না পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষা কন্ডাক্ট করার ক্ষেত্রে হাইকোর্ট। তো হাইকোর্ট এলডিএতে যারা 2971 জন যারা কোয়ালিফাই করেছে মেন্সের জন্য, তাদের যে মেন্সের পেপার আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইংলিশ। দেখো, স্কোরিং যদি পেপার বলতে হয়, সেটা তোমার ম্যাথ আছে, এবং দ্বিতীয় স্কোরিং পেপার যদি বলতে হয় তাহলে তোমার জিকে আছে, কারণ ওটাতে তুমি একদম ফাঁকা নাম্বারটা পাবে। এইবার ইংলিশে অনেকে ইংলিশটাকে নেগলেক্ট করে। তাদের সমস্যা কি হয়ে যায় যে সেকশনাল কাট অফ আছে, অর্থাৎ ইংলিশে তোমাকে অ্যাটলিস্ট 40 মার্কস পেতেই হবে। তুমি অন্য দুটোতে 80 বা 90 পেয়েছো বা 100 পেয়েছো, এটাতে তুমি 38 বা 39 পেয়েছো, তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো সেকশনাল কাট অফ আছে, অ্যান্ড এটাই তোমাকে কি কোয়ালিফাই করতে কিন্তু অনেকে ইংলিশে কাঁচা, অনেকে ইংলিশের জন্যই পিছিয়ে যায়। এবং বিগত দিনেও আমরা দেখেছি যে যতগুলো শূন্য পদ ছিল সেই শূন্য পদে কিন্তু ফিল হয়নি। চল, তা আজকে আলোচনা করব। আমরা জানি যে দুটো পার্ট থাকে ইংলিশে, একটা হচ্ছে এসে রাইটিং, একটা হচ্ছে প্রেসিজ রাইটিং, একটা হচ্ছে সারসংক্ষেপ, সারমর্ম, আর একটা হচ্ছে প্রবন্ধ। তো এরই স্ট্র্যাটেজি নিয়ে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটিকে প্রেস করে দাও, এবং আমাদের অ্যাপস যাদের কাছে নেই, এই সেশনের ডেসক্রিপশনে গেলে ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপটাকে ডাউনলোড করে নাও। চল, কি নিয়ে কথা বলবো আজকে? আমরা এসে নিয়ে কথা বলবো। এসের ফরম্যাট নিয়ে তো কথা বলবোই, যে ইন্ট্রোডাকশনের ব্যাপারটা, বডির ব্যাপারটা, তার কনক্লুশনের ব্যাপারটা। বাট প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসে কেন লিখতে দেওয়া হয়। তুমি একটা বিষয়কে কতটা গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছো, এটা জানতে চাই। তোমার এর উপরে মূল্যায়ন হয়, তাই তো? কেন এটাকে রাখা হয়েছে পরীক্ষায়? এটাকে মূল্যায়নের একটা প্যারামিটার কেন তৈরি করা হয়েছে? কারণ জানো, একটা বিষয়কে তুমি গুছিয়ে কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারো নির্দিষ্ট শব্দ ভান্ডারের ইউজ করে, সেটা দেখা। দ্বিতীয়ত, যে বিভিন্ন ইস্যুগুলো, বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ভালো দিকগুলো, বা সামাজিক সমস্যা, ইকোনমিক্যাল সমস্যা, রাজনৈতিক সমস্যা, এনভায়রনমেন্টাল ইস্যু, সেইগুলো সম্পর্কে তুমি কতটা ওয়াকিবহাল, কতটা তুমি আশপাশের বিষয় সম্পর্কে পরিচিত, সেটা কিন্তু দেখার জন্য এসে মূলত আছে। নাও, প্রথমত এসে লিখতে গেলে দু তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার গ্রামার। গ্রামারের যেন গ্রামেটিক্যাল এরর যেন না হয়। গ্রামেটিক্যাল এরর হচ্ছে না এরকম তুমি বাক্য গঠন করছো, যে বাক্যগুলো সেগুলো দেখা যাচ্ছে ব্যাকরণগতভাবে সঠিক নয়, সেটা কিন্তু খুব সমস্যার। নেক্সট হচ্ছে স্পেলিং। থার্ড হচ্ছে ভোক্যাবুলারি। গ্রামার যেন তুমি সঠিক গ্রামার ইউজ করো, এটা একটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে স্পেলিং মিস্টেক হচ্ছে না,
বানান ভুল হচ্ছে না, এটাকে মাথায় রাখতে হবে। কারণ একটা কথা মনে রাখো, যারা এই খাতাগুলো দেখবে বা চেক করবে তারা কিন্তু হাইকোর্টের ড্রাফট লিখে লিখে তাদের মানে তাদের নলেজের লেভেল কিন্তু অনেক হাই হয়ে গেছে, তাদের বলা যেতে পারে তাদের অ্যাকিউরেসি কিন্তু অনেক হাই হয়ে গেছে। তো তারা যখন খাতা দেখবে তারা এইগুলোকে কিন্তু খুব ভালো করে দেখবে যে ইফ ইউ আর গ্রামাটিক্যালি কারেক্ট অর নট, ইফ ইউ আর মেকিং স্পেলিং মিস্টেকস অর নট। ওকে, তুমি যে শব্দ ভান্ডার, যে শব্দগুলো ব্যবহার করছো সেই শব্দগুলো বলা যেতে পারে ক্যাজুয়াল, না সেই শব্দগুলো সেই অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করছো, শব্দগুলো কোনো দৃষ্টিকটু বা শ্রুতিকটু হচ্ছে কি, এই সবগুলো কিন্তু ম্যাটার্স। ওকে, নাও কোন ধরনের এসে আসতে পারে একটু ভালো করে জেনে নাও। কোন ধরনের এসে আসতে পারে? কোনো সামাজিক সমস্যা সম্পর্কিত, সোশ্যাল ইস্যু, সোশ্যাল ইস্যুর মধ্যে কি কি পড়ে? সমাজের আমরা কি কি ইস্যু দেখতে পাচ্ছি? আনএমপ্লয়মেন্ট, অন্যতম চরম ইস্যু। সামাজিক আর কি ইস্যু দেখতে পাচ্ছি? উইমেন ট্রাফিকিং, নারী পাচার অ্যান্ড অল, চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড অ্যাবিউজ, রেপ, ধর্মীয় অসহিষ্ণুতা, সোশ্যাল মিডিয়ার ব্যবহার অ্যান্ড অল। এই সোশ্যাল মিডিয়া, তারপর তোমার কি সোশ্যাল মিডিয়াতে ছড়ানো কুরুচিকর মন্তব্য থেকে শুরু করে কাউকে ডিফেম করা থেকে শুরু করে, এগুলো তো সবই সোশ্যাল ইস্যু, সবই তো সামাজিক সমস্যা। কি হতে পারে? এনভায়রনমেন্টাল ইস্যু, এনভায়রনমেন্টাল ইস্যু, এনভায়রনমেন্টাল ইস্যু কি? গ্লোবাল ওয়ার্মিং, ই-ওয়েস্ট, ইলেকট্রনিক যে ওয়েস্ট সেগুলোর যে বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন দূষণ, প্লাস্টিক, ওয়াটার, এয়ার, সয়েল, এনভায়রনমেন্টাল ইস্যু। কার্বন রাইজিং হচ্ছে, বিভিন্ন রকম, সেই এর মধ্যে পড়ছে। ইকোনমিক্যাল ইস্যু হতে পারে, নেসেসিটি যে কমোডিটিস গুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তার যে দাম বাড়ছে, ইকোনমিক্যাল ইস্যু। এই যে আনএমপ্লয়মেন্ট, এটাও একটা ইকোনমিক্যালি ইস্যু, সোশ্যাল ইস্যু বলা যেতে পারে, ইকোনমিক্যাল ইস্যু। পভার্টি সোশ্যাল ইস্যু এবং ইকোনমিক্যাল ইস্যুর মধ্যেও ধরা যেতে পারে। যে জিএসটি সম্পর্কিত, দেখো এইগুলো আমাদের যেটা মনে রাখতে হবে যে চারটে কিন্তু এসে তোমাদের দেয়, চারটে। তো তোমরা যদি সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ইস্যুকে মাথায় রেখে যদি তোমরা বেসিক কিছু, যেগুলো হচ্ছে মেন কিছু, যদি তুমি এসে রেডি করে যাও, তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। এর থেকে বেশি আর কিচ্ছু তোমাদের দরকার। এইবার তুমি যদি দেখো এরপরে কি আছে, রোল, ভূমিকা, কোনো কিছুর ভূমিকা বা কোনো কিছুর ভালো দিক, রোল অফ জুডিশিয়ারি,
ইন ডেমোক্রেসি। গণতন্ত্রে গণতন্ত্রে জুডিশিয়ারির ভূমিকা, গণতন্ত্রের জুডিশিয়ারির ভূমিকা। রোল অফ মিডিয়া, মিডিয়ার ভূমিকা, ডেমোক্রেসিতে মিডিয়ার ভূমিকা সেটাও বলতে পারো। রোল অফ এডুকেশন ইন শেপিং, রোল অফ এডুকেশন ইন শেপিং ফিউচার, ফিউচার গড়ে তুলতে এডুকেশনের ভূমিকা। এআই এর ভূমিকা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসে। এই সবগুলো কোনো কিছুর খারাপ ভালো দিক এগুলো। তো এখানে দেখো, যদি তোমাকে ইস্যু বলে দেয়, তোমাকে ইস্যু বলে দেয়, ইস্যু সম্পর্কিত যদি তোমার কাছে কোনো রকম এসে আসে, তাহলে তোমাকে কি করতে হবে? সেই ইস্যুটার পিছনে কারণ কি প্রথমে সেটা দেখতে হবে, কারণ দেখাতে হবে তোমাকে, রিজন বিহাইন্ড ইট, বিহাইন্ড দ্য ইস্যু। কোনো একটা সমস্যা, তার পিছনে কারণ কি, সেই সমস্যার সমাধান করতে কোন স্টেপ নেওয়া হয়েছে, স্টেপ বা মেজার্স আর টেকেন বাই দ্য গভর্নমেন্ট বা সোসাইটি। কি কি এ পর্যন্ত কোন কোন স্টেপ নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে বা সমাজের তরফ থেকে সেই সমস্যার সমাধান করতে, কোন কোন স্টেপ, লাস্টে এবার তুমি বলবে টেন্টেটিভ সলিউশন, টেন্টেটিভ সলিউশন। এর আগে এখানে তুমি এটাও ঢোকাতে পারো যে কোন কোন দেশ এই সমস্যার সম্মুখীন হয়েছে, কোন কোন দেশে এই সমস্যা আছে, কোন কোন রাজ্যে এই সমস্যা আছে, আমাদের দেশ সেটার মধ্যে কত নম্বরে আছে, বা আমাদের রাজ্য কত নম্বরে আছে, এগুলো তুমি দেখাতে পারো। তাহলে কোনো যদি সমস্যা নিয়ে দেখানো হয়, সমস্যা নিয়ে এসে লিখতে হয়, ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইস্যু, দেন ইউ হ্যাভ টু go on and you have to write the steps are taken by the society or by government at large, কোন স্টেপ, কোন মেজার নেওয়া হয়েছে এই সমস্যার সমাধান করতে, and tentative solution, কি করলে হতে পারে এটার তুমি একটা সলিউশন দেবে। যদি রোলের কথা বলা হয়, কোনো কিছুর ভূমিকা, কোনো কিছুর ভূমিকা, তাহলে তার কি ভূমিকা সেটা আগে তোমাকে বলতে হবে, তার কি ভূমিকা। যেমন জুডিশিয়ারের ভূমিকা কি, সে ন্যায় বিচার দেবে, সমাজকে, মানুষকে, সোসাইটিকে অন্যায়ের বিরুদ্ধে, মানে সরকার যদি কোনো রকম অন্যায় কাজকর্ম করে সেটাতে রুখে দাঁড়াবে, বা এই ধরনের রোল। মিডিয়ার রোল কি? মিডিয়ার রোল হচ্ছে সে মানুষকে সঠিক খবর দেবে, ইনফরমেশন দেবে, সে সিটিজেনকে এম্পাওয়ার করবে, এডুকেট করবে, সে করাপশনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সে বলা যেতে পারে সত্তায় থাকা, ক্ষমতায় থাকা সরকারের দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এগুলোই তো রোল। এবার তোমাকে প্রথমে বলতে হবে রোল, এটা হচ্ছে এর কাজ, বাট তারপরে দেখাতে হবে যে এই কাজ অনুযায়ী চলতে কি, যেটা রোল, সেই রোলটা প্লে হয় কি। যদি রোলটা প্লে হয় তার ভালো দিক কি, যদি রোলটা প্লে না হয় তার দিকটা কি। যদি এই মিডিয়া যদি ঠিকঠাকভাবে কাজ করে, দেশের কি উন্নতি হতে পারে, জনগণের কি উন্নতি হতে পারে, ডেমোক্রেসি, গণতন্ত্রের কি উন্নতি হতে পারে। আর যদি এটা বায়াসড হয়, মিডিয়া যদি বায়াসড হয়, মিডিয়া যদি কারোর বলা যেতে পারে সান্নিধ্যে কাজ করে, কারোর জন্য কাজ করে, তাহলে সেই মিডিয়া কত ভয়ঙ্কর হতে পারে মানুষের জন্য,
মিডিয়া কত ভয়ঙ্কর হতে পারে ডেমোক্রেসির জন্য, মিডিয়া কত ভয়ঙ্কর হতে পারে সিটিজেন এম্পাওয়ারমেন্ট বা এডুকেট করার ব্যাপার। তারপরে তোমাকে তুমি এটা বললে যে তুমি হয়তো আমাদের দেশের কথা বললে যে আমাদের দেশে মিডিয়া কিভাবে কাজ করেছে, মিডিয়ার ভালো কাজও দেখাতে হবে যে এই ভালো কাজ তারাও এক সময় করেছে। বা তারপরে এখন মিডিয়া কোনোভাবেই ভালো কাজ করছে না, সঠিক ইনফরমেশন দিচ্ছে না, ফেক নিউজ ছড়াচ্ছে, মানুষের মধ্যে অসহিষ্ণুতা ছড়াচ্ছে সেটা। এবং লাস্টে টেন্টেটিভ কি একটা ব্যাপার হতে পারে, কি করার, কি মেনলি হওয়া উচিত, কি করলে সঠিক পথেই মিডিয়া থাকতে পারে। গ্লোবাল ওয়ার্মিং, ই ওয়েস্ট বলো, প্লাস্টিক, ওয়াটার, সয়েল, কোনো রকম সমস্যার ক্ষেত্রে যে এখন এই সময় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দেশের অবস্থা কি, পৃথিবীর অবস্থা কি, সেটা কোন দিকে যাচ্ছে, ওকে, এর কারণ কি, কারণ এটা এখন সিচুয়েশন কি, প্রথমে হচ্ছে রিজন, কারণটা কি, তারপর প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট সিনারিও, প্রেজেন্ট সিচুয়েশন কি, বর্তমান পরিস্থিতি কি গ্লোবাল ওয়ার্মিং এ, এটা ভালোর দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে, কোন স্টেপ নেওয়া হয়েছে, কোন স্টেপ আরো নেওয়া উচিত। ওকে, তো প্রথমেই বলে দিই তোমার এসেটাকে 3টে পার্টে ভাগ করতে হবে। এবার আমরা ফরম্যাট নিয়ে কথা বলছি। ফরম্যাট 3টে পার্টে ভাগ করতে হবে এসেটাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা বডি প্যারাগ্রাফ, একটা হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশনে কি থাকবে, ইন্ট্রোডাকশনে যে বিষয়টা নিয়ে কথা বলছো, ধরে নাও মিডিয়া নিয়ে কথা বলছো, বা ধরে নাও তুমি উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছো, বা তুমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলছো, প্রথমেই সেই সম্পর্কিত তার একটা ব্যাকগ্রাউন্ড তোমাকে তুলে ধরতে হবে যে এত বছর ধরে বা এত দিন ধরে বা আমরা আজকে এত বছর ধরে পৃথিবীর তাপমাত্রা বাড়তে চলেছে, বেড়ে যাচ্ছে এবং আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আনএমপ্লয়মেন্ট রেট এত থেকে এত পর্যন্ত হয়ে গেছে লাস্ট এত বছরে, একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে শুরু করতে পারো। একটা তাক লাগানো ইন্ট্রোডাকশন হতে হবে, তাক লাগানো, যেন দেখে মানে যে কোনো একটা জিনিস যখন প্যারাগ্রাফ তুমি প্রথমেই যদি এমন একটা কোনো স্টেটমেন্ট থাকে যেটা তোমাকে ভাবতে এটা ভাবার জন্য তোমাকে বাধ্য করে তোলে যে ভিতরে কি আছে পড়তে হবে, দেখতে হবে, তো এরকম তাক লাগানো, দৃষ্টি আকর্ষণ করে এরকম যেন মানুষের। দেখবে তোমাদের খবরের কাগজে বা যে কোনো জায়গাগুলো খবরের নিউজের গুলো এমন একটা টাইটেল দেওয়া থাকে যে তোমাকে মনেই হয় যে এর ভেতরে ঢুকে দেখতে হবে কি খবরটা আছে, ঠিক সেরকম হতে হবে। অ্যান্ড প্রথম ইন্ট্রোডাকশনেই প্রথমেই থাকবে তোমার স্টেটমেন্ট, কোনো একটা স্টেটমেন্ট, মানে তুমি কি বলতে চাইছো। ধরে নাও তুমি উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বলছো, বা ধরে নাও তুমি সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে বলছো, তো প্রথমেই তুমি একটা স্টেটমেন্ট করে দিলে যে সোশ্যাল মিডিয়া there are many pros বা there are many merits, অনেকগুলো ভালো দিক আছে সোশ্যাল মিডিয়ার, বাট আজকের দিনে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে প্রেজেন্টে কি করছে সোশ্যাল মিডিয়া, লাভের থেকে অনেক ক্ষতি মানুষের করছে। এটা দিয়ে তুমি শুরু করো। তো তুমি এখানে প্রথমেই কি করে কি একটা স্টেটমেন্ট দিয়ে দিলে যে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ক্ষতিকারক লাভের থেকে এই মুহূর্তে। এইবার তোমাকে ওটা কি করতে হবে, পুরো বডিতে তোমাকে ওটাকে প্রমাণ করতে হবে, পুরো বডিতে ওটাকে তুমি প্রমাণ করতে হবে। তুমি যে একটা স্টেটমেন্ট দিলে প্রথমে, সেটাকেই কি করতে হবে তোমাকে সাপোর্ট করে এবার বিভিন্ন রকম কথা বলতে হবে, ডেটা দিতে হবে, ডেটা থাকলে তোমার যে মেন আইডিয়া সেটাকে ফ্যাক্ট বা কিছু দিয়ে যে সোশ্যাল মিডিয়ার জন্য, সোশ্যাল মিডিয়া ইউজ করে মানুষের মধ্যে এত অসহিষ্ণুতা বাড়ছে, প্রত্যেক বলা যেতে পারে রাজনৈতিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, ইনফ্লুয়েন্স করছে সোশ্যাল মিডিয়া, ফেক নিউজ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া,
মানুষকে কুরুচিকর মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অন্যজনের চাকচিক্যময় জীবন দেখে ডিপ্রেসড হয়ে যাচ্ছে মানুষ। সো ইউ হ্যাভ টু রাইট অল দিস থিংস। সোশ্যাল মিডিয়ায় অ্যাডিকশন ছাড়ানোর জন্য এমন এখন হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া, ফোন, এগুলোর অ্যাডিকশন ছাড়ানোর জন্য সেন্টার তৈরি হচ্ছে, এর ট্রিটমেন্ট হচ্ছে, এগুলো তোমাকে লিখতে হবে। তোমার যদি ডেটা থাকে যে এতজন সোশ্যাল মিডিয়ার দ্বারা অ্যাডিক্টেড হয়ে এখন এরকম চিকিৎসারত, বা এরকম কোনো একজন ডাক্তার সোশ্যাল মিডিয়া যে ছেলেমেয়েরা যেভাবে আসক্ত হয়ে যে সমস্যা হচ্ছে সেই সম্পর্কে কি বলছে, তার কোটেশন বা তার একটা কথা তুমি তুলে দিতে পারো। এবং পরে তুমি যে স্টেটমেন্টটা করেছিলে যে সোশ্যাল মিডিয়া কেমন কি, সেটাকেই সামারাইজ করা, এবং সেটা নিয়ে তোমাকে যেটা করতে হবে তার একটা টেন্টেটিভ সলিউশন দেওয়া, যে কি করা যেতে পারে যে এগুলো বন্ধ হবে এবং আমরা ভালো দিকে পৌঁছাতে পারি। ওকে, চলো একটা আমরা দেখি। তাও কি বলছে, এফিশিয়েন্ট ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্স যেগুলো আমরা পাই, যেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ আমাদের, সেগুলোর কিভাবে আমরা এফিশিয়েন্টলি ইউজ করতে পারি বা করা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা একটা ইস্যু। তো কি বলছে দেখো, প্রথমে বলছে ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড। তুমি এইভাবে তাক লাগিয়ে শুরু, ক্যান ইন্ডিয়া সার্ভাইভ ক্যান ইন্ডিয়া সার্ভাইভ উইদাউট ন্যাচারাল রিসোর্সেস? ইন্ডিয়া কি প্রাকৃতিক সম্পদ ছাড়া সার্ভাইভ করতে পারবে, টিকে থাকতে পারবে? Big concern for India, for the people of India লিখতে হলো, বিশাল বড় একটা কনসার্ন পিপল অফ, এইভাবে তুমি শুরু করো। তাও কি দেখছে বলছে দেখো, ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড। ন্যাচারাল রিসোর্স নিয়ে কথা বলছে, তো তখন প্রথমেই বলে দিতে রাখবো ন্যাচারাল রিসোর্স কিন্তু লিমিটেড, যে প্রচুর আছে প্রাকৃতিক সম্পদ এরকম নয়। And আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে the risk of using them too much, যে কি রিস্ক হতে চলেছে আমরা যদি এটাকে প্রাকৃতিক সম্পদকে খুব বেশি ব্যবহার করি, অনবরত ব্যবহার করি উইদাউট থিঙ্কিং। if we waste our natural resources, what will happen? ওকে, ক্যান দে জেনারেট? সেগুলো কি জেনারেট করা সম্ভব? ন্যাচারাল রিসোর্সেস কি আছে, এয়ার আছে, ওয়াটার আছে, তাই তো, যে কোনো খনিজ সম্পদ আছে, কয়লাতে কোল আছে, যে কোনো তুমি ধাতু আছে, জল আছে, পেট্রোলিয়াম আছে, পেট্রোল আছে, গ্যাস আছে, ন্যাচারাল রিসোর্সেস, গাছপালা সব ন্যাচারাল রিসোর্সেস। এগুলোকে কি তৈরি করা যায়, মানুষ তৈরি করতে পারে? যদি করতে পারে, ইফ ইয়েস, হাউ ফাস্ট, কত তাড়াতাড়ি? তারপরে বলতে দেখো যে আনফরচুনেটলি এটা খুব সমস্যার বিষয়, দুঃখের বিষয়, যে উই হ্যাভ অলরেডি ওভারইউজড মেনি রিসোর্সেস দ্যাট ওয়্যার ওয়ান্স অ্যাভেলেবল ইন প্লেন্টি। যেগুলো প্রচুর পরিমাণে খনিজ সম্পদ বা আমাদের যে প্রাকৃতিক সম্পদ, যেটা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ছিল দেশে, সেগুলোকে কিন্তু আমরা প্রচুর ওভার ইউজ করে ফেলেছি, অতিরিক্ত ইউজ করে ফেলেছি, ওয়েস্ট করে ফেলেছি। এন্ড এই রিসোর্সেস গুলো তো একদিন শেষ হবে, এগুলো তৈরি হতে সময় লাগে, কয়লা তৈরি হতে সময় লাগে, পেট্রোল তৈরি হতে সময় লাগে, খনিজ তেল তৈরি হতে সময় লাগে। We act as if these resources can be refilled like products on store shelf
বাট দ্যাটস নট ট্রু। এখানে একটা তাক লাগানো, চমক লাগানো, তুমি একটা ভয় দেখানো, মানে কি, মানে তার ভেতরে ভয় ঢুকে যাবে। কি বলছো দেখো, যে অনেক রিভার ইউজ করে ফেলেছি, প্রচুর শেষ করে ফেলেছি, কি হবে? আমরা এমনভাবে অ্যাক্ট করি, আমরা এমনভাবে এগুলোকে ব্যবহার করি যেন, যেরকম আমরা সুপার স্টোরে যদি যাই, যদি আমরা মলে যাই, সুপার মার্কেটে যাই, সেখানে কি একটা জিনিস শেষ হয়ে গেল, আবার কোনো প্রোডাক্ট এসে সেখানে আবার রেখে দেওয়া হলো। তো এমনভাবে আমরা ইউজ করি যেন এটা একটা প্রোডাক্ট, এক্ষুনি এই প্রোডাক্টটা শেষ হয়ে গেলে একটা প্রোডাক্ট পাওয়া যাবে না। ইটস নট লাইক দ্যাট। For a long time, discussion about the environment focused only on climate change. বলছে অনেক সময় ধরে আমরা শুধু এনভায়রনমেন্ট নিয়ে যেটাতে ফোকাস করেছি সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে। বেশিরভাগ সময়টা আমরা জলবায়ু পরিবর্তনের উপরে ফোকাস করে কাটিয়ে দিয়েছি, ওই সমস্যাটা নিয়ে। বাট দ্য প্রবলেম অফ দ্য রিসোর্স ডিপ্লেশন ইজ জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট। কিন্তু এই যে রিসোর্সটা, আমাদের যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা, এই ইস্যুটাকে দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। When the natural resources are damaged, it directly affects people's life. ন্যাচারাল রিসোর্সেস যদি ড্যামেজ হয়, জলের স্তর কমে যাচ্ছে, জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, পেট্রোল শেষ হয়ে যাচ্ছে, কয়লা শেষ হয়ে যাচ্ছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি এটা ডাইরেক্ট মানুষের জীবনকে কি করে এফেক্ট করে, প্রভাবিত করে। The only way forward is to use these resources wisely and efficiently. বলছে এখন একটাই কাজ আছে, যে রিসোর্সটুকু আমাদের আছে সেটা বুদ্ধি খাটিয়ে এবং খুব এফিশিয়েন্টলি এটাকে কি করতে হবে, খরচ করতে হবে। এইবার দেখো কি কি আমরা করছি এই রিসোর্সগুলোকে বাঁচাতে, বা এই রিসোর্সের বিকল্প ভাবতে কি কি করছি আমরা, সেটাকে এবার দেখবো কি স্টেপ নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে। There is some good news আছে, ভালো নিউজ আছে। India is starting to change the way it manages natural resources. ভারত অনেক রকম প্রকল্প বার করছে যেগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্সকে ম্যানেজ করার জন্য। Renewable energy projects like solar, wind power are growing rapidly. তাহলে অনেক কিছু রিসোর্সেস আছে যেগুলো রিনিউ করা যায় না, নন রিনিউয়েবল, যেগুলোকে রিজেনারেট করা যায় না, বা করলেও প্রচুর হাজার হাজার সাল লেগে যেতে পারে। যেগুলো রিনিউ করা যায়, যে যেমন সোলার, যেমন সূর্যের আলোকে আমরা এনার্জি হিসেবে ব্যবহার করতে পারছি, হাওয়াকে করতে পারছি, এবং এখন অনেক কিছু আছে, গোবর আছে, তোমার কি জোয়ার ভাটার যে এনার্জি সেগুলো আছে, ঢেউয়ের এনার্জি সেগুলো আছে, এরকম প্রচুর এনার্জি আছে যেগুলোকে কি করা যাচ্ছে না, সেই ইন্ডাস্ট্রিকে কিন্তু এখন গ্রো করাচ্ছে ইন্ডিয়া অনেক বেশি করে। Farmers in some region are being encouraged to grow crops that need less water. বলছে ফার্মার্স, কিছু জায়গার চাষিরা কি করছে, যেখানে কম জল ব্যবহার করে বিভিন্ন ক্রপ ফসল উৎপাদন করা যায় সেইগুলোকে দেখছে। রিভার ক্লিনিং এফর্টস আর অলসো মুভিং ফাস্টার নাও। নদীকে কি করা, নদী একটা রিসোর্স আমাদের, নদীকে পরিষ্কার করা, নদীর জল পরিষ্কার পরিশুদ্ধ করা। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইভেন ইন্ট্রোডিউসড এনার্জি সেভিং সার্টিফিকেটস ফর ইন্ডাস্ট্রিজ। এনার্জি সেভিং সার্টিফিকেট, যে তুমি খুব এনার্জি রিসোর্সকে তুমি অতিরিক্ত খরচ করছো না, কম খরচ করে তুমি বেশি কি করছো, ডেভেলপ করছো, সেই রকম সার্টিফিকেট, যে কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিগুলো কম রিসোর্স খরচ করে ঠিকঠাকভাবে তারা একটা কাজকে দিচ্ছে, কাজ শেষ করছে বা কাজকে আঞ্জাম দিচ্ছে। তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে যেন তারা এনকারেজ হয়, বা তারা যেন সেগুলো ঠিক এফিশিয়েন্টলি ইউজ করে। which are becoming popular. Many states are showing success in saving electricity, water through their own efforts. অনেক রাজ্য ইলেকট্রিসিটি, ওয়াটারকে কি করছে না, অনেক সেভ করছে তাদের এফর্টে।
অতিরিক্ত এফোর্ট দিই। But protecting our natural resources is not the government's job alone. এবার কি বলছে টেন্টেটিভ সলিউশন, কি বলছে যে এইগুলো তো হচ্ছে ভালো, বাট শুধু গভর্নমেন্ট যদি এফার্ট দেয় বা অতিরিক্ত এটা নিয়ে ভাবে বা চিন্তা করে তাতেই কিন্তু কাজ হবে না। ইট ইজ এভরিওয়ানস রেসপন্সিবিলিটি, আমাদের প্রত্যেককে এটার দায়িত্ব নিতে হবে। বিকজ আমাদের যদি এটা না করি, আমাদের পরবর্তী জেনারেশন দে উইল গেট নাথিং। We must all do our part to ensure these resources are available for future generation. ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন এইগুলো থাকে, কারণ আমরা ভবিষ্যতের জন্য প্রজন্ম তো আনছি, ওটা তো বন্ধ করছি না আমরা, বাট তাদের জন্য ভাবছি না, তাদের জন্য টাকা রেখে যাচ্ছি, বাট রিসোর্স আমরা রাখছি না। If we get together, we can build a better and more sustainable future. The time to start is now. তাহলে তুমি টেন্টেটিভ সলিউশন দিলে এবং সবার উপরে এটাকে ছেড়ে দিলে। ওকে, এনিওয়ে এইভাবে তোমরা লেখো বিভিন্ন। আমি কিছু এখানে কিছু আমি বর্তমানে যে বিষয়গুলো আর কি মেন জায়গা, মেন ইস্যু, সেই সম্পর্কিত টপিক কিছু আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো, হোয়াট আর দ্য কনসার্নস অ্যাবাউট স্প্রেডিং রিউমার্স ওভার সোশ্যাল মিডিয়া, হাউ ডাজ ইট ইম্প্যাক্ট সোসাইটি। বিভিন্ন যে গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়ায় সেটা কিভাবে সোসাইটিকে ইম্প্যাক্ট করে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি কিভাবে এটা হেল্পফুল। রাইজিং কনসার্ন অফ আনএমপ্লয়মেন্ট অন্যতম একটা সমস্যা। ই ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট, গ্লোবাল ক্লাইমেট পলিসি ইম্প্যাক্ট কি করে করছে। মেরিট অ্যান্ড ডিমেরিট অফ অনলাইন এডুকেশনের ভালো এবং খারাপ দিক। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স আছে তারা বিভিন্ন যে ডিজাস্টার, যে আর্থকোয়েক হচ্ছে, এগুলোতে কিভাবে তারা রিঅ্যাক্ট করে, কিভাবে তারা কাজ করে। জেন্ডার ইকুয়ালিটি কোথায়, ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায় জেন্ডার ইকুয়ালিটি, মেয়েদের জন্য ছেলেদের জন্য যে ফ্যাসিলিটিগুলো মেয়েরা সেই পাচ্ছে না, ছেলেরা যে মাইনে পাচ্ছে না, এগুলোর ক্ষেত্রে। ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, অনলাইন প্রসিডিং করা হচ্ছে যে এখন অনলাইন প্রসিডিং, অবভিয়াসলি অনলাইন প্রসিডিং করতে হবে কারণ প্রচুর কেস সেটা নিয়ে। প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটি, এসেনশিয়াল যে জিনিসগুলো আমাদের লাগে দিন প্রতিদিনের, সেগুলোর যে হারে দাম বাড়ছে সেগুলো নিয়ে। এগুলো আরো অনেক ভালো ভালো টপিক আমি বেশ কয়েকটা ওইখানেও লিখে দিয়েছি প্রথম পেজেই। ওকে, ওগুলো মেনলি আরো আগে করবে। অ্যান্ড আরো আছে, তোমরা যারা আরো টপিক পেতে চাও বা জানতে চাও তারা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাও, আর না হলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমিও তোমাদের দিয়ে দেবো 8116224848। ওকে, এনিওয়ে হ্যাভ আ গ্রেট টাইম। যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি তোমরা হাইকোর্টের এলডি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সো ডান ফর দ্য